হ্যালো স্টুডেন্টস, এর আগের ভিডিওতে আমি তোমাদেরকে প্রেজেন্ট টেন্সের পুরোটা পড়িয়ে দিয়েছি, অর্থাৎ প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তো আজকে আমি প্রেজেন্ট টেন্সের পরবর্তী যে টেন্সটা ছিল অর্থাৎ পাস্ট টেন্স বা অতীতকাল তোমাদের পড়াবো। নাম থেকেই বুঝতে পারছো অতীতকাল বা পাস্ট টেন্স, অর্থাৎ যে ঘটনাগুলো আগে ঘটে গিয়েছে, ইতোপূর্বে ঘটে গিয়েছে, অলরেডি যে কাজটা আমরা করে ফেলেছি সেগুলোকে নিয়েই আমাদের পাস্ট টেন্সটা তৈরি। প্রেজেন্ট মানে কি বর্তমানে ঘটছে, আর পাস্ট হচ্ছে অতীতে ঘটে গেছে, আগে হয়ে গেছে যে কাজগুলো, সেগুলোই পাস্ট টেন্সের মধ্যে আমরা জানবো। তো আমি প্রথমেই বলেছিলাম যে প্রত্যেকটা টেন্সে, সে প্রেজেন্ট হোক, পাস্ট হোক, চাই ফিউচার হোক, প্রত্যেকেরই চারটে করে মূল ভাগ থাকে। কি কি? ইনডেফিনিট বা সিম্পল, অর্থাৎ পাস্ট ইনডেফিনিট বা সিম্পল পাস্ট। এই যে সিম্পল পাস্ট লেখা রয়েছে এটা কিন্তু প্রেজেন্টের ক্ষেত্রেও প্রযোজ্য। সিম্পল প্রেজেন্টও আমরা বলতে পারি কোনটাকে? প্রেজেন্ট ইনডেফিনিটকে। তেমনি সিম্পল ফিউচার বলতে পারি ফিউচার ইনডেফিনিটকে। এরপরে আসবে পাস্ট কন্টিনিউয়াস, তারপরে করবো পাস্ট পারফেক্ট, তারপরে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। পাস্ট ইনডেফিনিট বা সিম্পল পাস্ট টেন্সের প্রয়োগ নর্মাল ইংরেজিতে খুব বেশি। যে কোনো অতীতের ঘটনা বলতে গেলে আমরা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে পাস্ট ইনডেফিনিট টেন্সটাকেই ব্যবহার করে থাকি। তাহলে একটা বাক্য পাস্ট ইনডেফিনিট টেন্সে রয়েছে, সেটা আমরা কি করে বুঝবো? বাক্যকে দেখে আমরা কি করে চিনে নেবো? মানে একবার দেখে, এক নিমেষে দেখে কি করে বুঝতে পারবো, সেটা আমাদেরকে ফার্স্টে জানতে হবে, না হলে তো আমরা ট্রান্সলেশন ঠিক মতো করতে পারবো না। তাহলে দেখো এখানে তিনটে কলাম করা রয়েছে, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। ফার্স্ট পার্সনের মধ্যে কে কে পড়ে? আই বা উই, অর্থাৎ আমি বা আমরা। সেকেন্ড পার্সনে পড়ে ইউ। থার্ড পার্সন তো জানি আমরা, যে কোনো নাম, রাম, শ্যাম, হি, শি, দ্য সান, দ্য মুন, দ্য আর্থ ইত্যাদি। যদি আমরা দেখি যে কোনো বাক্যের ক্রিয়াপদে, কোনো বাক্যের ক্রিয়াপদ এরকম হয় যে করেছিলাম, করেছিলে, করেছিল, করেছিলে কখন? সেকেন্ড পার্সনে বা ইউ এর ক্ষেত্রে। থার্ড পার্সনের ক্ষেত্রে বলবো করেছিল, সে কাজটা করেছিল। খেয়েছিলাম, আমি কিছু খেয়েছিলাম, বা তুমি খেয়েছিলে, সে খেয়েছিল। গিয়েছিলাম, তুমি গিয়েছিলে, সে গিয়েছিল। এই ধরনের, এই যে করেছিলাম, খেয়েছিলাম, গিয়েছিলাম, করেছিলে, খেয়েছিলে, গিয়েছিলে, বা করেছিল, খেয়েছিল, গিয়েছিল, এই ধরনের আরো হেঁটেছিল, ঘুমিয়েছিল ইত্যাদি ইত্যাদি যে ক্রিয়াপদগুলো রয়েছে, এগুলো থাকলে আমরা বুঝে নেব যে সেটা পাস্ট ইনডেফিনিট বা সিম্পল পাস্ট টেন্সে রয়েছে, অর্থাৎ সাধারণ অতীত। সিম্পল পাস্ট মানে সাধারণ অতীত, যেটাকে আমরা বলছি। এর 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 মূল ফান্ডাটা কোথায়? ক্রিয়াপদ, অর্থাৎ মূল ক্রিয়াপদ কি? করেছিলামের ক্ষেত্রে মূল ক্রিয়াপদ তো করা, বা ধরো গিয়েছিলাম, গিয়েছিলোর ক্ষেত্রে মূল ক্রিয়াপদ তো যাওয়া, যাওয়া থেকেই তো গিয়েছিল এসছে। এগুলোর শেষে আমরা এ ছিলাম, ফার্স্ট পার্সনের ক্ষেত্রে অর্থাৎ আই, উই, এগুলোর ক্ষেত্রে আমি গিয়েছিলাম, অর্থাৎ যাওয়ার সাথে এ ছিলাম যুক্ত হয়েছে। সেকেন্ড পার্সন অর্থাৎ ইউ এর ক্ষেত্রে কি হয়েছে? এ ছিলে, অর্থাৎ এই যে দেখো খেয়েছিলে, খাওয়া, যাওয়ার মতো আরেকটা ক্রিয়াপদ খাওয়া, তার সাথে কি যুক্ত হয়েছে? এ ছিলে, খেয়েছিলে। থার্ড পার্সন রাম, শ্যাম, হি, শি ইত্যাদির ক্ষেত্রে কি হয়েছে? গিয়েছিল ধরো, তাহলে এটা কি? গিয়েছিলটা কোথা থেকে এসছে? যাওয়া ক্রিয়াপদ থেকে এসছে গিয়েছিল শব্দটা। তাহলে এই যাওয়ার সাথে এ ছিল, এগুলো যুক্ত হয়ে তৈরি হয়েছে গিয়েছিল। তাহলে এই এ ছিল, এগুলো যখন দেখতে পাবো কোনো ক্রিয়াপদের শেষে, আমরা স্পষ্টভাবে বুঝতে পারবো যে সে বাক্যটা রয়েছে কোথায়? কিসে? না পাস্ট ইনডেফিনিট বা সিম্পল পাস্ট টেন্সে। তো এটা হচ্ছে আমাদের খুব সহজে একটা বাংলা বাক্য কোন টেন্সে রয়েছে সেটা বুঝে নেবার উপায়। এবার ইংরেজি বাক্যকে দেখে কিভাবে বুঝবো, বা একটা বাংলা বাক্যকে আমরা ইংরেজি বাক্যতে কিভাবে কনভার্ট করব, যেটা কিনা পাস্ট ইনডেফিনিট বা সিম্পল পাস্ট টেন্সে হবে। তাহলে কিছু উদাহরণ দেখতে হবে। ধরো আমি ফার্স্ট একটা সেন্টেন্স নিচ্ছি ফার্স্ট পার্সন দিয়ে, অর্থাৎ আমি বা আমরা দিই। আমি স্কুলে গিয়েছিলাম, আমি স্কুলে গিয়েছিলাম। আচ্ছা, এই বাক্যে তার আগে বলে নিই সেন্টেন্সের গঠন, অর্থাৎ পাস্ট ইনডেফিনিট বা সিম্পল পাস্ট টেন্সের একটা সেন্টেন্সকে আমরা কিভাবে গঠন করব। এই সেই ছক যেটাকে আমি তোমাদেরকে বলেছি মেশিনের মতো, একটা বাংলা সেন্টেন্সের মধ্যে পুট করে দিলে এখান থেকে আমরা ইংরেজি সেন্টেন্স অনায়াসে পেয়ে যাব। তাহলে এখানে কি বলেছে? ফার্স্টে আমরা বসাবো সাবজেক্ট, তারপরে নেব মেইন ভার্বের সেকেন্ড ফর্ম বা ভি টু। আমি বলেছি ভার্বের তিনটে করে ফর্ম থাকে, ভি1 বা ভার্বের ফার্স্ট ফর্ম বা যেটাকে আমরা বেস ফর্ম বলি, ভি2 অর্থাৎ ভার্বের সেকেন্ড ফর্ম বা সিম্পল পাস্ট ফর্ম, যেটা কিনা আমাদের এখানে কাজে লাগবে, আর থার্ড ফর্ম অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম, যেটা কিনা আমাদের কোথায় কাজে লাগে? না পারফেক্ট টেন্সের ক্ষেত্রে আমরা ভার্বের থার্ড ফর্মকে ব্যবহার করে থাকি। তাহলে এখানে কি কি থাকছে আমাদের সেন্টেন্সের গঠনে? সাবজেক্ট,
তারপরে ফার্স্টে আমরা কর্তাকে বসাবো, সাবজেক্টকে, তারপরে বসাবো মেইন ভার্বের সেকেন্ড ফর্মকে, তারপরে অবজেক্টকে বসাবো। তাহলে এই বাক্যে আমাদের কর্তাকে আমি লিখলাম আই। এবারে কি করতে হবে না, মেইন ভার্বের সেকেন্ড ফর্ম। আচ্ছা এখানে মেইন ভার্বটা কি, গিয়েছিলাম কোথা থেকে এসেছে, যাওয়া থেকে এসেছে না, মেইন ভার্বটা যাওয়া থেকে এসেছে, গিয়েছিলাম। তাহলে গো মানে যাওয়া, গো মানে যাওয়া। এবার সেকেন্ড ফর্ম কি গো এর, ওয়েন্ট। গিয়েছিলাম বা গিয়েছিল বা গিয়েছিলে, এটা কি করে বোঝাবো আমরা, ওয়েন্ট দিয়ে বোঝাবো। সেকেন্ড ফর্ম ভার্বের, গো ভার্বের সেকেন্ড ফর্ম হচ্ছে ওয়েন্ট। তাহলে এখানে আমি লিখে দেবো আই ওয়েন্ট। তারপরে কি আছে, অবজেক্ট অর্থাৎ কি, স্কুলে, আই ওয়েন্ট টু স্কুল। বাস কমপ্লিট। আমি বলেছিলাম যে কোনো ইনডেফিনিট টেন্সের সেন্টেন্সের স্ট্রাকচার হচ্ছে সবচেয়ে ইজি, দ্য মোস্ট সিম্পল টাইপ অফ কোয়েশ্চেন সেন্টেন্সেস, সেটা হচ্ছে এই ইনডেফিনিট টেন্সের সেন্টেন্স গুলো। দেখো আই ওয়েন্ট টু স্কুল, এখানে আই সাবজেক্ট, ওয়েন্ট হচ্ছে মেইন ভার্বের সেকেন্ড ফর্ম। মেইন ভার্বটা কি না, গো অর্থাৎ যাওয়া, তারপরে অবজেক্ট অর্থাৎ টু স্কুল আমরা বসিয়ে দিলাম। আরেকটা সেন্টেন্স ধরো, তুমি মাঠে খেলেছিলে। খেলেছিলে এই জায়গাটা একটু মন দিয়ে দেখবে, খেলছিলে নয় কিন্তু খেলেছিলে। খেলেছিলে হলে ওটা কন্টিনিউয়াস, খেলছিলে রানিং চলছিল কাজটা, সেটা কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে চলে যাবে, যেটা আমি পরে করাচ্ছি। খেলেছিলে যে প্লাস এ ছিলে, শুধু ছিলাম, শুধু ছিলে বললে কিন্তু খেলছিলে করছিলে হয়ে যায়, এ ছিল অর্থাৎ খেলেছিলে হবে। তাহলে এখানে কর্তাকে তুমি, ইউ বসালাম। মেইন ভার্ব কি আছে এখানে, মেইন ভার্বের সেকেন্ড ফর্ম আমাদেরকে বসাতে হবে। তাহলে এখানে খেলেছিল, এটা হচ্ছে মেইন ভার্ব। খেলা কি, প্লে, খেলা থেকে এটা এসেছে, প্লে থেকে। তাহলে প্লে এর সেকেন্ড ফর্ম কি হবে, লাস্টে ওয়াই আছে, পি এল এ ওয়াই ইডি করে দেব। ইউ প্লেড, পি এল এ ওয়াই ইডি, প্লেড, মাঠে, এটা হচ্ছে অবজেক্ট, মাঠে খেলেছিলে, ইন দ্য ফিল্ড, ইন দ্য ফিল্ড, you played in the field। তাহলে এখানে সাবজেক্ট ইউ, মেইন ভার্বের সেকেন্ড ফর্ম বসিয়ে দিয়েছি, প্লে হচ্ছে মেইন ভার্বের ফার্স্ট ফর্ম, এটাকে সেকেন্ড ফর্ম অর্থাৎ পাস্ট সিম্পল পাস্ট ফর্মে নিয়ে গেলাম, প্লেড করে দিলাম। এরপরে আসছে কি, মাঠে খেলেছিলাম, মাঠে মানে ইন দ্য ফিল্ড, এটা আমাদের অবজেক্ট। বেশ, এই সাবজেক্ট মেইন ভার্বের সেকেন্ড ফর্ম, এই আমাদের অবজেক্ট। এবার আরেকটা সেন্টেন্স নিই, ধরো শ্যাম চকোলেট খেয়েছিল। চকোলেট খেয়েছিল কি হবে, সাবজেক্টে শ্যাম, সাবজেক্ট হচ্ছে শ্যাম। বেশ, এরপরে সেই মেইন ভার্বের সেকেন্ড ফর্ম, এখানে ভার্ব কি, খেয়েছিল, খাওয়া থেকে এসেছে, খেয়েছিল, খাওয়া মানে ইট। এবার আমরা দেখি ইট এর সেকেন্ড ফর্ম কি, ইট হচ্ছে নিজেই, যে কোনো ভার্ব নিজেই তার ফার্স্ট ফর্ম, আমি বলেছিলাম। তাহলে ইট যদি তার ফার্স্ট ফর্ম হয়, তাহলে এর সেকেন্ড ফর্ম কি হবে, এট। ফার্স্টে গেলে সেটা এট হয়ে যাবে। শ্যাম এট কি, অবজেক্ট না, চকোলেট, লিখে দিলাম চকোলেট, শ্যাম এট চকোলেট। তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে শ্যাম, মেইন ভার্বের সেকেন্ড ফর্ম হচ্ছে এট, আর অবজেক্ট হচ্ছে চকোলেট। এই গেল বেসিক জায়গা, সিম্পল পাস্ট টেন্স বা পাস্ট ইনডেফিনিট টেন্স। এই জায়গাটা একটু নোট করে নেবে, এই জিনিসগুলো যাতে বুঝতে সুবিধা হয়। সিম্পল পাস্ট টেন্সের আরেকটা খুব গুরুত্বপূর্ণ ব্যবহার, যেটা তোমাদেরকে ভালো করে মনে রাখতে হবে, পারলে পরে আমার কথাটাকে একটু ভাষায় লিখে নিতে পারো, সহজ সরল ভাবে নিজের ভাষায় একটা ফেয়ার খাতার মধ্যে লিখে নিতে পারো, এর সাথেই একটা স্টার মার্ক দিয়ে লিখে নেবে। পাস্ট মানে কি, সিম্পল পাস্ট অর্থাৎ অতীত নিয়েই আমরা আলোচনা করছি। অর্থাৎ এখানে একটা নতুন লেখো বিষয়, যে অতীতের কোনো অভ্যাস বা হ্যাবিট বোঝাতে, এর সাথে অতীতের কোনো অভ্যাস বা হ্যাবিট বোঝাতে আমরা সিম্পল পাস্ট টেন্স ব্যবহার করি, এবং এক্ষেত্রে আমরা উড বা ইউজড টু, ইউএসইডি, ইউজড টু
এর ব্যবহার করে থাকি। কি কি? উড বা ইউজ টু, অভ্যাস অর্থাৎ আমি। দেখো বাক্যগুলো কিরকম হবে? আমি স্কুলে যেতাম, আমি মাঠে খেলতাম, মানে আগে করতাম একটা সময়তে। যেমন ধরো আমি প্রতিদিন মাঠে খেলতাম। এই যদি একটা বাক্য হয়, এটা তো দেখো তো অভ্যাস বোঝাচ্ছে না, যে আমার প্রতিদিন মাঠে খেলার একটা অভ্যাস ছিল অতীতে। তাহলে এখানটা আমি কি করব, যে আমি এটা হচ্ছে কর্তা। এবার এখানটা সেন্টেন্সের স্ট্রাকচারটা কিভাবে হয়, এটার ক্ষেত্রে আমি আগে এখানে লিখে দিই। শুধুমাত্র কিন্তু এই ক্ষেত্রেই এই সেন্টেন্সের এই স্পেশাল স্ট্রাকচারটা কাজ করে। দেখো ফার্স্টে আসে সাবজেক্ট, এটা লিখে নেবে কারণ এটা আমি মুছে দেব। সাবজেক্ট, তারপরে ইউজড টু বা উড, ইউজড টু বা উড, তারপরে মেইন ভার্বের ফার্স্ট ফর্ম। কেন মেইন ভার্বের ফার্স্ট ফর্ম? এখানে এগুলো হেল্পিং ভার্ব হিসেবে কাজ করছে, ইউজ টু বা উড। সাবজেক্ট, ইউজ টু বা উড, তার সাথে মেইন ভার্ব, এটা একেবারে মুখস্থ করে নেবে। এই গঠন প্রকৃতি অনুসারে কিন্তু সেন্টেন্স গুলো স্ট্রাকচার করতে হবে তোমাদেরকে। এই ক্ষেত্রে মানে কোন অভ্যাস বা হ্যাবিট বোঝানোর ক্ষেত্রে যেখানে আমরা উড বা ইউজ টু ব্যবহার করব, তাহলে সাবজেক্ট, ইউজ টু বা উড প্লাস মেইন ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস অবজেক্ট, এটা হচ্ছে সেন্টেন্সের স্ট্রাকচার। এই ক্ষেত্রে দেখি এই অনুসারে সাজাই। ফার্স্টে কি বলেছে? সাবজেক্ট, আমি এখানে কর্তা, বেশ আমি লিখলাম। এবারে কি বলেছে? ইউজ টু বা উড, আমি লিখলাম ইউজ টু, ইউজ টু। মেইন ভার্বের ফার্স্ট ফর্ম, খেলতাম বলা আছে, খেলা থেকে এসেছে খেলতাম, তাহলে খেলার মেইন ভার্ব কি? প্লে। বেশ, প্লে, প্লে এর ফার্স্ট ফর্ম করতে বলেছে, প্লে তো প্লেই থাকবে তাহলে, যেহেতু ফার্স্ট ফর্ম। তাহলে আই ইউজড টু প্লে ইন দ্য ফিল্ড, আই ইউজড টু প্লে। এখানে এভরিডেও দিতে হবে কারণ এটাও রয়েছে বাক্যে, এভরিডে ইন দ্য ফিল্ড, এটা হচ্ছে অবজেক্ট আমাদের, এভরিডে ইন দ্য ফিল্ড। আর আই হচ্ছে কর্তা, ইউজ টু মতো বসে গেল, এটা হচ্ছে মেইন ভার্বের ফার্স্ট ফর্ম। দেখো মিলে গেল। এবারে তুমি বলতে পারো যে স্যার ইউজড টু আর উড এর মধ্যে পার্থক্য কোথায়? পার্থক্য বিস্তার আছে, অনেক রকমের পার্থক্য আছে, কিন্তু আপাতত বেসিক লেভেলে যে জিনিসটা মনে রাখতে পারো তোমরা, সেটা হচ্ছে যে ইউজড টু আমরা সেক্ষেত্রে ব্যবহার করব যখন আমাদের অভ্যেসটা একটা কন্টিনিউয়াস বেসিসে বোঝাবে। মানে একটা দীর্ঘ সময় ধরে আমরা কোনো কাজ করতাম, দীর্ঘ সময় ধরে কেউ কোনো একটা কাজ করতো অন্য কেউ, সেক্ষেত্রে আমরা ইউজড টু ব্যবহার করব। মানে ঘন ঘন যে কাজটা হতো, ফ্রিকোয়েন্সি ছিল যে কাজটার মধ্যে, মানে গ্যাপিং হতো না, মাঝখানে গ্যাপ করতো না, সেক্ষেত্রে আমরা ইউজড টু ব্যবহার করব। বা গ্যাপিং হতো না হচ্ছে বলার মানে বলা ভালো, রেগুলারিটি থাকতো যে কাজে, এটা হচ্ছে বেস্ট ওয়ার্ড হবে, রেগুলারিটি থাকতো, অর্থাৎ যে কাজটা নিয়মিত হতো, নিয়মিত যে কাজটা হয়ে যেত, সেটা হচ্ছে সেক্ষেত্রে আমরা ইউজড টু ব্যবহার করব। আর উড কখন ব্যবহার করব? উডটা আমরা নরমালি যে কাজটা অপেক্ষাকৃত কম নিয়মিত ভাবে হতো, যেমন ধরো আমি মাঝে মধ্যে মন্দিরে যেতাম, একটা বাক্য, আমি মাঝে মাঝে মন্দিরে যেতাম। এখানে কর্তাকে, আমি লিখলাম আই। দেখো মাঝে মাঝে যেতাম, সব সময় যেতাম কি না, মাঝে মাঝে, মানে কোনো নির্দিষ্ট এরকম কোনো দিন নেই বা নির্দিষ্ট কোনো বার ছিল না, মাঝে মাঝে যখন যেতাম যেতাম। তাহলে এখানে আমি কি করব? উড বা ইউজ টুর মধ্যে একটা ব্যবহার করব। তাহলে এখানে আমি কি করব? উড। এখানে ইউজ টু যে কোনো ক্ষেত্রে ব্যবহার করা যায়, রেগুলারিটি থাকলেও করা যায়, না থাকলেও করা যায়, কিন্তু উড নরমালি যে ক্ষেত্রে রেগুলারিটি থাকে না, অর্থাৎ যে ক্ষেত্রে নির্দিষ্ট কোনো সময় বলা থাকছে না, মানে দেখতে পাচ্ছি যে ইন্টারভ্যালটা মানে গ্যাপটা ঠিক নির্দিষ্ট নয়, সেক্ষেত্রে আমরা উডটাকে ব্যবহার করব। আদারওয়াইজ ইউজ টু আমরা যে কোনো জায়গায় ব্যবহার করতে পারি।
তাহলে তবে উডটা এই ক্ষেত্রে তোমরা যেহেতু এখন বেসিক লেভেলে করছো, সেক্ষেত্রে এই দুটোকে আলাদা আলাদা ভাবে ব্যবহার করাই ভালো। যেমন ইউজ টু তোমরা রেগুলারের ক্ষেত্রে করলে, আর উডটাকে তোমরা করবে ইররেগুলারের ক্ষেত্রে। তাহলে আই উড, মেইন ভার্বের ফার্স্ট ফর্ম বসাতে হবে, আমি আগে গঠনটাতে বলে দিয়েছিলাম, তো তোমরা লিখে নিয়েছো নিশ্চয়ই। তাহলে আই উড গো, মেইন ভার্বের ফার্স্ট ফর্ম গোই হয়, গো টু দ্য টেম্পল, মন্দিরে, অর্থাৎ টু দ্য টেম্পল অফেন, বা আই উড অফেন গো টু দ্য টেম্পল, অফেনটা এইখানে দিলে অ্যাপ্রোপ্রিয়েট বেশি হয়। আই উড অফেন গো টু দ্য টেম্পল, আমি মাঝে মধ্যে মন্দিরে যেতাম। তাহলে এখানে আই হচ্ছে সাবজেক্ট, উড বা ইউজ টু এর মধ্যে একটা বসবে বলেছিলাম, বসে গেল, মেইন ভার্বের ফার্স্ট ফর্ম বসলো, বাকিটা অবজেক্ট বসে গেল। ঠিক আছে, তাহলে এই হলো মেইনলি সিম্পল পাস্ট টেন্স। এগুলো কিন্তু সব নিজেরা লিখে নেবে, আর এই জায়গাটা একটু নিজের ভাষায় পরিষ্কার করে লিখে নেবে, কারণ এই জায়গাটা মনে রাখা বা একটু অনেক সময় সমস্যা হয় যদি লিখে না রাখা হয় কোথাও, আর অনেক জায়গায় ভুলও হয় এই জিনিসটা। তো কাজে এটা খুব ভালো করে পরিষ্কার করে সেন্টেন্সের স্ট্রাকচারটা, যেটা আমি এখন মুছে দিয়েছি সেটা আমি আগে লিখেছি, প্রয়োজনে পজ করে ওটা একটু নিজেদের খাতায় নোট ডাউন করে নাও। এই গেল সিম্পল পাস্ট টেন্স বা পাস্ট ইনডেফিনিট। এরপরে আমরা শুরু করব পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এরপরে আমরা যে টেন্সটা শিখব সেটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ ঘটমান অতীতকাল। প্রেজেন্টে বলেছিলাম প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে ঘটমান বর্তমান, অর্থাৎ যেটা এখন ঘটে চলেছে। বা আমি খাচ্ছি, যেমন আমি যাচ্ছি, আমি ঘুমোচ্ছি, সে ঘুমোচ্ছে, সে খাচ্ছে, তারা, বা তুমি দিয়ে যেগুলো বাক্য ছিল আগেই করেছো তোমরা, সেটাই পাস্ট টেন্সে চলে যাবে, অর্থাৎ অতীতকালে ঘটছিল, খাচ্ছিল, যাচ্ছিল, ঘুমোচ্ছিল। এবারে যেটা আমি প্রতিবারই বলি, কিভাবে চিনবো বাক্যটাকে যে এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে বা ঘটমান অতীতকালে রয়েছে। আমরা বাক্যের দিকে তাকাবো, একটা বাংলা সেন্টেন্স যখন আমাদেরকে দেওয়া থাকবে তার দিকে আগে ভালো করে দেখবো, খুঁজবো যে এই পদগুলো, এই ক্রিয়াপদগুলো সেই বাক্যের মধ্যে রয়েছে কিনা। কি কি? ফার্স্ট পারসন ধরো, অর্থাৎ আমি, আমরা, আই, উই, করছিলাম, যাচ্ছিলাম, খাচ্ছিলাম, এগুলো রয়েছে কিনা। সেকেন্ড পারসন যদি হয়, যদি তুমি দিয়ে বাক্যটা থাকে, তাহলে দেখবো করছিলে, খাচ্ছিলে, যাচ্ছিলে রয়েছে কিনা। বা থার্ড পারসন, অর্থাৎ সে, তারা, বা কারোর নাম দিয়ে, কোনো কি বস্তুর নাম দিয়ে যদি কিছু থাকে, বাক্য থাকে, সেক্ষেত্রে দেখবো করছিল, খাচ্ছিল বা যাচ্ছিল, এই ধরনের, ঘুমোচ্ছিল, হাঁটছিল বা ঘুমোচ্ছিলে, হাঁটছিলে, এই ধরনের পদগুলো, ক্রিয়াপদগুলো ছিল কিনা, মানে রয়েছে কিনা বাক্যে। যদি থাকে তাহলে আমরা শিওরলি বলে দেবো যে বাক্যটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে। এই জায়গাগুলোতে কি হয় দেখো, মূল যে ক্রিয়াপদ, এখানে কি করা, বা এক্ষেত্রে খাওয়া, এক্ষেত্রে যাচ্ছিলাম, যাওয়া, এদের সাথে লাস্টে ছিলাম বা চয় ছয় রস্যি লয়াকার ম, কোনো কোনো ক্ষেত্রে যেমন খাচ্ছিলামের ক্ষেত্রে আর করছিলামের ক্ষেত্রে শুধু ছয় রস্যি লয়াকার ম, এগুলো যুক্ত হয়। সেকেন্ড পার্সনে কি হয়, এই ছিলে, খাচ্ছিলে, যাচ্ছিলে, এটা যুক্ত হয় ক্রিয়াপদের সাথে, মূল ক্রিয়াপদ অর্থাৎ করা, খাওয়া, যাওয়া, এগুলোর সাথে। থার্ড পার্সনে কি হয়, ছিল, খাচ্ছিল, যাচ্ছিল, করছিল, ছিল যুক্ত হয় ক্রিয়াপদের শেষে। বা মানে শুধু ছয় রস্যি লয়কারও হতে পারে, যেটা করছিলতে রয়েছে, আবার ছয় রস্যি লয়কারও হতে পারে, খাচ্ছিল, যাচ্ছিল, এগুলোর ক্ষেত্রে যেগুলো রয়েছে। তাহলে এই জায়গাটা মনে রাখবে, এটা পারলে নোট করে নাও, তাহলে তোমাদের মনে করতে সুবিধা হবে বিষয়টা। এবারে দেখো আমরা একটা ইংরেজিতে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের সেন্টেন্সকে কিভাবে স্ট্রাকচার করব, কিভাবে তৈরি করব। এক্ষেত্রে একটা জিনিস দেখো, আমাদের প্রয়োজন পড়লো হেল্পিং ভার্বস, এইচভি, অর্থাৎ হেল্পিং ভার্বস। আমি বলেছিলাম দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সেও তোমরা পড়েছো যে হেল্পিং ভার্বের প্রয়োজন হয়। কি কি হেল্পিং ভার্বের প্রেজেন্ট কন্টিনিউয়াসে? ইজ, অ্যাম, আর, এই তিনটে হেল্পিং ভার্ব। পাস্ট মানে কি, ভার্বের পাস্ট ফর্ম ইউজ করতে হয় আমাদেরকে পাস্ট টেন্সে। এই যে ইজ আর অ্যাম, এই দুটোর পাস্ট ফর্ম কিন্তু ওয়াজ, আর আর এর পাস্ট ফর্ম ওয়্যার। কি বললাম, ইজ আর অ্যাম এর পাস্ট ফর্ম হচ্ছে ওয়াজ, আর এর পাস্ট ফর্ম হচ্ছে ওয়্যার। এই দুটো হেল্পিং ভার্ব আমাদের দরকার পড়বে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের সেন্টেন্স তৈরি করতে গিয়ে। দেখো ফার্স্টে বলা আছে সেন্টেন্সে আমাদেরকে সাবজেক্ট লিখতে হবে কর্তা, তারপরে দিতে হবে ওয়াজ বা ওয়্যার অর্থাৎ হেল্পিং ভার্ব, তারপরে দেবো আমরা মেইন ভার্বের ফার্স্ট ফর্ম, কেননা কন্টিনিউয়াস আমি প্রেজেন্টে বলেছিলাম মেইন ভার্বের ফার্স্ট ফর্ম, পাস্টের ক্ষেত্রেও মেইন ভার্বের ফার্স্ট ফর্মই বসবে, এবং তার সাথে ম্যান্ডেটরি আইএনজি যোগ করতে হবে। কন্টিনিউয়াসের ক্ষেত্রে আইএনজি যোগ করতেই হবে, তার সাথে যাবে অবজেক্ট। এবার এই অনুসারে একটা সেন্টেন্স আমরা দেখি। এখানে বলেছে আমি ইংরেজি পড়ছিলাম, দেখো পড়ছিলাম, ঘটনাটা ঘটছিল,
তাহলে এখানে কি হবে, কর্তাকে আমি লিখলাম আই। মেইন ভার্ব কি, মূল ক্রিয়াপদ কি, পড়া। পড়া থেকেই তো পড়ছিলাম এসছে, তাহলে পড়া মেইন ভার্ব অর্থাৎ রিড বা স্টাডি। কিন্তু এটাকে আমি ডিরেক্ট করতে পারবো না, কেন, এখানে আমাকে ওয়াজ বা ওয়্যার বসাতে হবে। আচ্ছা আই এর সাথে কি বসে, আই তো ফার্স্ট পারসনের সাথে ওয়াজ বসে, তাহলে আমি বসলাম ই, মানে প্রেজেন্টে বসে ইজ, এবার ইজ এর পাস্ট টেন্স হচ্ছে ওয়াজ। বেশ, তাহলে আমি এখানে লিখছি আই ওয়াজ। কি বলেছে, পড়ছিলাম, মেইন ভার্বের ফার্স্ট ফর্ম তার সাথে আইএনজি। এখানে স্টাডি করতে পারি, পড়া মানে স্টাডিও হয় রিডও হয়, আমি স্টাডি লিখছি, ইংলিশ পড়ছিলাম, আই ওয়াজ স্টাডি, তার সাথে আইএনজি যোগ করতেই হবে, লিখলাম, তাহলে আই ওয়াজ স্টাডি, স্টাডিং, STUDY ING, আই ওয়াজ স্টাডি ইংলিশ। আমি কিছু জায়গায় দেখছিলাম যে ইংলিশের ইটাকে ছোট হাতে লেখা হচ্ছে, সেটা ভুল। একটা সাবজেক্টের নামের শুরুটা, প্রথম অক্ষরটা সবসময় বড় হাতে লিখতে হবে। তাহলে এখানে আমি হচ্ছে কর্তা, আই, বেশ, ওয়াজ ওয়্যারের মধ্যে ওয়াজ বসে আই এর সাথে বেশ, ইংরেজি পড়ছিলাম, পড়া ইংরেজি স্টাডি, স্টাডি মেইন ভার্ব ফার্স্ট ফর্মটাই বসে গেল স্টাডি, তার সাথে আইএনজি যোগ করলাম, বাকিটা অবজেক্ট, ইংরেজি অবজেক্ট হয়ে গেল। তুমি ভাত খাচ্ছিলে, কর্তাকে তুমি, ইউ লিখে দিয়েছি, হয়ে গেল। এখানে আমাকে দিতে হবে ইউ এর সাথে ওয়াজ যায় না ওয়্যার যায়, ইউ এর সাথে হেল্পিং ভার্ব হিসেবে ওয়াজ না ওয়্যার হবে, ওয়্যার করতে হবে, কারণ ইউ এর সাথে প্রেজেন্টে তো আর বসে, প্রেজেন্টে যার সাথে আর বসে পাস্টে যেটার সাথে ওয়্যার বসবে, আর এর পাস্ট ফর্মটাই তো ওয়্যার। তাহলে ইউ ওয়্যার কি ভাত খাচ্ছিলে, খাওয়াটা এখানে ক্রিয়াপদ, খাওয়া থেকে এসে খাচ্ছিলে, খাওয়া ইংরেজি কি ইট, তাহলে ইট আমরা দিলাম, যেহেতু ফার্স্ট ফর্মটাই বসাতে হবে, কোনো চেঞ্জ করার প্রয়োজন নেই, ইট বসিয়ে দিয়েছি, কিন্তু আইএনজি যোগ না করলে ভুল হয়ে যাবে, তার জন্য ইউ ওয়্যার ইটিং, কি না ভাত খাচ্ছিলে, এটা হচ্ছে অবজেক্ট, তাহলে ইউ ওয়্যার ইটিং রাইস। এটা হয়ে গেল আমাদের সেন্টেন্স। তাহলে এখানে দেখে নাও, মিলিয়ে নাও, সাবজেক্ট ইউ, ঠিক আছে, ওয়াজ বা ওয়্যার, এখানে ওয়্যার বসাতে হবে ইউ এর সাথে, মেইন ভার্বের ফার্স্ট ফর্ম ইট বসিয়েছি, ঠিক আছে, তার সাথে আইএনজি যোগ করতে হবে, করেছি, ইটিং, অবজেক্ট রাইস, ইউ ওয়্যার ইটিং রাইস, একদম ঠিক আছে সেন্টেন্স। নেক্সট সেন্টেন্স, রাম ক্রিকেট খেলছিল, কর্তাকে, সাবজেক্টকে, রাম লিখলাম, রাম, রাম কি করছিল না খেলছিল, খেলা থেকে এসছে, অর্থাৎ এখানে আমাদেরকে প্লে ইউজ করতে হবে, খেলছিল, দেখো এই যে করছিল, যাচ্ছিল, খাচ্ছিল, এর মতোই করছিল, তাহলে মেইন ভার্বের ফার্স্ট ফর্ম কি হবে, প্লে এর যে কোনো ভার্বের বা ক্রিয়াপদের ফার্স্ট ফর্ম মানে কি, সে নিজেই, তাহলে প্লে লিখলাম, তার সাথে আইএনজি যোগ করতে হবে, নাহলে ভুল হবে, তাহলে রাম প্লেইং, কিন্তু এটা কি ঠিক হলো, এটাও তো ঠিক হলো না, এর সাথে আমাদেরকে কি ওয়াজ বা ওয়্যার যুক্ত করতে হবে, এখানে ওয়াজ হবে না ওয়্যার হবে বলো, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার রাম, তাহলে রামের সাথে এটা যদি প্রেজেন্টে বলতাম তাহলে কি হতো, রাম ইজ প্লেইং ক্রিকেট, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে ইজ কে আমরা পাস্টে নিয়ে গেলে কি করব, ওয়াজ বসাবো, তাহলে রাম ওয়াজ প্লেইং, প্লে ভার্বের ফার্স্ট ফর্ম তার সাথে আইএনজি, প্লেইং কি ক্রিকেট, এটা হচ্ছে অবজেক্ট, রাম ওয়াজ প্লেইং ক্রিকেট। এখানে মিলিয়ে নাও, রাম হচ্ছে বাক্যের সাবজেক্ট, কর্তা, ঠিক আছে, ওয়াজ বা ওয়্যার বসাতে হবে, এখানে ওয়াজ বসবে, কেননা রাম হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। মেইন ভার্বের ফার্স্ট ফর্ম, মেইন ভার্ব কি খেলছিল, অর্থাৎ খেলা বা প্লে, এটা হচ্ছে আমাদের মেইন ভার্ব, এর যে কোনো ভার্বের ফার্স্ট ফর্ম মানে সে নিজেই, তাহলে প্লে বসে গেল, তার সাথে আইএনজি যোগ করতে হবে, করেছি, ঠিক আছে, প্লেইং, অবজেক্ট লিখতে হবে, ক্রিকেট, রাম ওয়াজ প্লেইং ক্রিকেট, একদম ঠিক আছে। তাহলে এই হলো পাস্ট কন্টিনিউয়াস টেন্স বা ঘটমান অতীতকালের গঠন প্রকৃতি এবং সেন্টেন্স স্ট্রাকচার। উদাহরণ সমেত আমি তোমাদের নিয়মগুলো, এইটা হচ্ছে মেন জায়গা, এই ছটি ফেলবো সেন্টেন্স, এখান থেকে আমরা ইংরেজি বাংলা সেন্টেন্স ফেলবো, ইংরেজি সেন্টেন্স পাবো, এইটাকে খুব ভালো করে মনে রাখতে হবে, দরকার হলে এই জিনিসগুলোকে মেইনলি লিখে লিখে প্র্যাকটিস করো, এবং একটা বাংলা সেন্টেন্স, একটা বাংলা বাক্যকে এই অনুসারে ইংরেজিতে সাজানোর চেষ্টা করো, দেখবে একদম সঠিক ইংরেজি সেন্টেন্স তোমরা পেয়ে যাবে। তাহলে এই হলো পাস্ট কন্টিনিউয়াস টেন্স, এটা তোমরা নোট ডাউন করে নাও। এবারে আমি তোমাদেরকে পাস্ট পারফেক্ট টেন্সটা বলবো, খুব ইম্পর্টেন্ট একটা জায়গা, একটু জটিলতা রয়েছে, তবে মন দিয়ে শোনো, খাতায় নোট করো, যা যা আমি এখানে লিখছি, যা যা বলছি সবকিছু খাতায় নোট করো, দেখবে কোনো জটিলতা আর কোনো রকম অসুবিধা সৃষ্টি করবে না। প্রথমত, পাস্ট পারফেক্ট টেন্সের মূল জায়গাটা কোথায় সেটা তোমাদেরকে আগে জানতে হবে। পাস্ট পারফেক্ট টেন্সকে কোন জায়গায় ব্যবহার করা হয়, দেখো, ধরো দুটো কাজ, এটা ধরো প্রেজেন্ট, ঠিক আছে, এই জায়গাটা ধরো, এই যে পয়েন্ট দিয়ে বোঝালে আরো বেশি সুবিধা হবে তোমাদের,
ধরো এই পয়েন্টটা এটা হচ্ছে প্রেজেন্ট, এটা যদি প্রেজেন্ট হয়, আর ধরো তার আগের এই পয়েন্টটা হচ্ছে পাস্ট, ঠিক আছে, বা অতীত। প্রেজেন্ট মানে এখন যেটা হচ্ছে, ধরো এইটা হচ্ছে অতীতকাল, এটা হচ্ছে বর্তমানকাল, এর আগে, আর এটা হচ্ছে ভবিষ্যৎকাল, এটা হচ্ছে ফিউচার, এফ লিখলাম। পারফেক্টের কার্যপ্রণালীটা কি, এর ব্যবহারটা কোন জায়গায় দেখো। ধরো অতীতে দুটো কাজ হয়েছিল, সেটার গল্প আমি তোমাদেরকে বলছি। ধরো একটা গল্প বলছি, সেখানে আমি বললাম যে রাম বাড়ি পৌঁছেছিল, এটা একটা গল্পের একটা অংশ। আর আরেকটা অংশ হচ্ছে গল্পের, রামের মা বাড়ি থেকে কোথাও একটা গিয়েছিলেন, বাজারে গিয়েছিলেন, বা বাজারের জন্য বাড়ি থেকে বেরিয়েছিলেন। এই দুটো কাজকে যখন আমি অতীতের ক্ষেত্রে বলছি, অর্থাৎ রাম বাড়িতে পৌঁছেছিল আর রামের মা বাড়ি থেকে বাজারের উদ্দেশ্যে বেরিয়েছিলেন, এই দুটো কাজের মধ্যে আমি আরো মেনশন করলাম যে রাম বাড়ি পৌঁছানোর আগে রামের মা বাড়ি থেকে বাজারের উদ্দেশ্যে গিয়েছিলেন, বা রামের মা বাড়ি থেকে বাজারের উদ্দেশ্যে বেরোনোর পর রাম বাড়ি পৌঁছেছিল। এইভাবে যখন আমি কথাটাকে বলছি, তখন যে কাজটা আগে মানে হচ্ছে, বা যে কাজটার কথা আগে বলা হচ্ছে, সেটা হবে পাস্ট পারফেক্ট টেন্সে। মন দিয়ে শুনবে, যে কাজটার কথা আগে বলা হচ্ছে, অর্থাৎ যে কাজটা আগে সম্পন্ন হয়েছে, সে কাজটা হবে পাস্ট পারফেক্ট টেন্সে, আর যে কাজটা পরে হলো সেটা হবে পাস্ট ইনডেফিনিট টেন্সে বা সিম্পল পাস্ট টেন্সে। এইবার দেখো, এই বাক্যটা তোমরা অবশ্যই নোট করো, এটা খুব ইম্পর্টেন্ট একটা বাক্য, যেটা তোমাদেরকে পুরো পাস্ট পারফেক্ট টেন্সের কনসেপশনটাকে ক্লিয়ার করবে। কি বলা আছে এই সেন্টেন্সে, বলছে যে একই সেন্টেন্সে দুটি অতীতকালের মধ্যে, এই দেখো বললাম রাম বাড়ি পৌঁছেছিল আর রামের মা বাজারের উদ্দেশ্যে বেরিয়ে গেছিলেন বাড়ি থেকে, রাম বাড়ি পৌঁছবার আগেই। তাহলে এখানে দুটো অতীতকাল রয়েছে, একটা হচ্ছে রাম বাড়ি পৌঁছেছিল, আর একটা কি রামের মা বাড়ি থেকে বাজারের উদ্দেশ্যে বেরিয়েছিলেন। অতীতকালের মধ্যে যে কাজটি আগে ঘটেছিল, অর্থাৎ কোন কাজটা আগে ঘটেছিল, রামের মা বাড়ি থেকে বাজারের উদ্দেশ্যে আগে বেরিয়ে গিয়েছিলেন, আমি বললাম রাম বাড়ি পৌঁছানোর আগেই তিনি বেরিয়ে গিয়েছিলেন। সেই যে কাজটা আগে ঘটেছিল তার ক্ষেত্রে পাস্ট পারফেক্ট, এবং পরের অতীতটির ক্ষেত্রে সিম্পল পাস্ট ফর্ম ব্যবহার করা হয়। অর্থাৎ রামের মা বাড়ি থেকে বাজারের উদ্দেশ্যে বেরিয়েছিলেন, এইটাকে যখন আমি ইংরেজিতে মানে রূপান্তরিত করব, একটা ইংরেজি সেন্টেন্স বানাবো, সেক্ষেত্রে আমরা পাস্ট পারফেক্ট টেন্সের ফর্মুলা ইউজ করব। এবং পরের অতীতটির ক্ষেত্রে, অর্থাৎ রাম বাড়িতে পৌঁছেছিল, এই যে পরের ঘটনাটা, পরের অতীতটা, এটার জন্য আমরা কি করব না, সিম্পল পাস্ট টেন্সের বা সিম্পল পাস্ট ফর্মের ব্যবহার করব। এই হলো এর মূল বিষয়। দরকার হলে পজ করে বিষয়টাকে আরো একবার শোনো, যাতে কনসেপশনটা তোমাদের ক্লিয়ার হয়। কনসেপ্ট ক্লিয়ার হলেই কিন্তু তোমরা সঠিক সেন্টেন্স তৈরি করতে পারবে, আদারওয়াইজ সম্ভব নয়। পুরো ঘটনাটাই অতীতে ঘটছে, তাহলে দেখো পাস্ট পারফেক্ট টেন্সের সেন্টেন্সের স্ট্রাকচার, এই জিনিসটা যদি তোমরা একেবারে ঠোঁটস্থ করে নিতে পারো, তাহলে আর কোনো সমস্যা তোমাদের থাকবে না। কি আছে দেখো, ফার্স্টে আমরা সাবজেক্ট লিখবো, যে কোনো ক্ষেত্রে আমরা তাই করি, সাবজেক্ট লিখি সেন্টেন্সে। তারপরে পারফেক্ট টেন্সের মেইন ভার্বের সাথে তার একটা সহায়ক ভার্ব বা সহায়ক ক্রিয়াপদ বা হেল্পিং ভার্ব দরকার। হেল্পিং ভার্ব প্রেজেন্ট পারফেক্টের ক্ষেত্রে কি কি ছিল আমাদের, হ্যাভ আর হ্যাজ। এগুলো সাবজেক্টের ক্ষেত্রে, বিভিন্ন সাবজেক্টের ক্ষেত্রে বিভিন্ন রকম চেঞ্জ হতো। যেমন ফার্স্ট পার্সনের ক্ষেত্রে হ্যাভ মানে আই এর ক্ষেত্রে হ্যাভ, ইউ এর ক্ষেত্রে হ্যাভ, দে প্লুরালের ক্ষেত্রে হ্যাভ হয়, আবার থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে হ্যাজ হয়। কিন্তু যখন আমি পাস্ট পারফেক্ট করছি, পাস্ট পারফেক্টের ক্ষেত্রে কি হয়, প্রেজেন্টের যা কিছু সবকিছু পাস্টে কনভার্ট হয়ে যায়। এই হেল্পিং ভার্বটাও তেমনি পাস্টে কনভার্ট হয়ে যাবে। এক্ষেত্রে কি হবে সেটা না, এক্ষেত্রে আমরা হ্যাড ব্যবহার করব। হ্যাজ বা হ্যাভ এর পাস্ট ফর্ম একটাই, সিঙ্গেল, সেটা হচ্ছে হ্যাড। হ্যাজ এর পাস্ট ফর্ম হ্যাড, হ্যাভ এর পাস্ট ফর্ম হ্যাড। এই হ্যাড কে আমরা এখানে হেল্পিং ভার্ব হিসেবে ব্যবহার করলাম সাবজেক্টের পরে। তারপরে আমরা ব্যবহার করছি মেইন ভার্বের থার্ড ফর্ম, অর্থাৎ এই যে পার্টিসিপল ফর্ম, আমি বলছিলাম না যে পারফেক্ট টেন্সের ক্ষেত্রে আমাদের এই পাস্ট পার্টিসিপল ফর্মটাকে আমরা ব্যবহার করে থাকি মেইনলি। তাহলে এখানে ভার্বের থার্ড ফর্ম ব্যবহার করব, তারপরে অবজেক্টকে লাগাবো। বেশ, এটা গেল এই যে একটা যে অতীতকাল, যেটা কিনা আমাদের আগে ঘটে গেছিল, এই যে বললাম যে কাজটি আগে ঘটেছিল তার ক্ষেত্রে আমরা পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করব।
তার ক্ষেত্রে পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করব। কিন্তু এবার দুটো ঘটনা রয়েছে, তো দুটো অতীত রয়েছে তো একটা বাক্যের মধ্যে, যে একজন বাড়িতে পৌঁছলো, তার আগে আরেকজন বেরিয়ে গেছিল, যিনি বেরিয়ে গেলেন তার ক্ষেত্রে যে বেরিয়ে গেল সে তো আগে বেরিয়ে গেছে, রাম বাড়ি পৌঁছানোর আগে তার মা বাড়ি থেকে বেরিয়েছে, সেক্ষেত্রে আমরা পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করবো ওই বাংলা বাক্যটাকে যখন ইংরেজিতে পরিণত করব। কিন্তু আরেকটা অতীত তো বাকি থেকে গেল বাক্যের মধ্যে, কি না রাম বাড়ি পৌঁছলো, মানে তার মা বেরিয়ে যাওয়ার পর সে বাড়ি পৌঁছলো, সেই অতীতটার ক্ষেত্রে অর্থাৎ পরের যে অতীতটা, পরের যে ঘটনাটা, সেক্ষেত্রে আমরা সিম্পল পাস্ট ফর্ম ব্যবহার করব বা সিম্পল পাস্ট টেন্স ব্যবহার করব। সেজন্য দেখো প্লাস সিম্পল পাস্ট কথাটা আমি লিখে দিয়েছি। সিম্পল পাস্টের সেন্টেন্সের স্ট্রাকচার তোমরা অলরেডি করে নিয়েছো, সেই অনুযায়ী সিম্পল পাস্টের সেন্টেন্স এখানে আমরা তৈরি করব। এবার অনেক ক্ষেত্রে আমরা দেখতে পাবো এখানে আমি আগে পারফেক্টটা লিখে পারফেক্টের সেন্টেন্স কিভাবে তৈরি করব সেটা লিখে প্লাস দিয়ে পরে সিম্পল পাস্ট লিখেছি। তো অনেক ক্ষেত্রে দেখবো আগেই সিম্পল পাস্টের সেন্টেন্সটাকে লিখে নেওয়া হয়েছে, তারপরে আফটার বা হোয়েন বা দেন এই সব প্রিপোজিশন গুলোকে বা ডব্লিউএইচ ওয়ার্ড গুলোকে ইউজ করে আমরা কনজাংশন গুলোকে ইউজ করে আমরা এই তারপরে এই পাস্ট পারফেক্ট টেন্সের যে সেন্টেন্সটা সেটাকে আমরা পুট করব ওখানটায়। ঠিক আছে, এবারে আমরা দুটো উদাহরণ নিয়ে নিই, তাহলে আমরা সবচেয়ে ভালো বুঝতে পারবো। কি দুটো উদাহরণ? প্রথমত বলছে দেখো বাংলা সেন্টেন্সটাকে আগে লক্ষ্য করো ভালো করে, পরে ইংরেজিতে যাচ্ছি। বলছে যে যতক্ষণে পুলিশ এলো চোরেরা ততক্ষণে পালিয়ে গেছিল। আমরা সচরাচর এরকম ঘটনা বলে থাকি যে যতক্ষণে পুলিশ এলো চোরেরা ততক্ষণে পালিয়ে গেছিল। দেখো তো এখানে দুটো অতীত আছে। হ্যাঁ আছে। কি? এক হচ্ছে পুলিশ এলো, অতীতে এসেছিল, আর চোররা পালিয়ে গেছিল, দুটো অতীত কাল, দুটো ঘটনা ঘটেছে। তো কিন্তু এবার আমাদেরকে দেখতে হবে যে দুটো অতীত যখন এসছে তার মানে এটা পাস্ট পারফেক্ট, কিন্তু কোন সেন্টেন্সটার ক্ষেত্রে আমরা পাস্ট পারফেক্টের নিয়ম অ্যাপ্লাই করব আর কোন বাক্যটার ক্ষেত্রে আমরা প্রেজেন্ট পাস্ট সিম্পল পাস্ট বা পাস্ট ইনডেফিনিটের রুল অ্যাপ্লাই করব। এবার আমরা এখানে দেখতে পাচ্ছি যতক্ষণে পুলিশ এলো চোরেরা ততক্ষণে পালিয়ে গেছিল। এবার আমাদেরকে একটু ভাবতে হবে, যতক্ষণে পুলিশ এলো চোরেরা পালিয়ে গেছিল অর্থাৎ কি চোররা আগে পালিয়ে গেছে তারপরে পুলিশ এসছে, তার মানে আগে কাজ হয়েছে কোনটা? চোরদের পালিয়ে যাওয়াটা হচ্ছে আগে হয়েছে, এটা আগে হয়েছে, আর পুলিশ এসছে পরে, তাই তো? তাহলে এটা যখন আগে হয়েছে চোরেরা পালিয়ে গেছিল, তাহলে এর ক্ষেত্রে আগে আমরা কি করব? পাস্ট পারফেক্ট কে ইউজ করব। আর এটার ক্ষেত্রে যতক্ষণে পুলিশ এলো এই বাক্যটার ক্ষেত্রে আমরা ইউজ করব হচ্ছে সিম্পল পাস্ট টেন্স। তাহলে আমরা বাক্যটাকে কিভাবে তৈরি করব? আমরা লিখতে পারি, এই যে দেখো আমি বলেছিলাম যে সিম্পল পাস্টটা যে সব সময় আমাকে পরেই করতে হবে তার কোনো ব্যাপার নেই, আমি আগেও নিয়ে নিতে পারি। এখানে কি বলেছে? যতক্ষণে পুলিশ এসেছিল বা পুলিশ এলো, আমি লিখলাম হোয়েন, পুলিশ সাবজেক্ট, এখানে সিম্পল পাস্টের রুল লাগাবো আমরা, সিম্পল পাস্ট টেন্সের বা পাস্ট ইনডেফিনিট টেন্সের নিয়ম অনুযায়ী বাক্য তৈরি হবে। সাবজেক্ট কে পুলিশ, হোয়েন দা পুলিশ, এখানে ক্রিয়াপদ কে এলো অর্থাৎ আসা, আসা বা সিম্পল পাস্ট টেন্সের ক্ষেত্রে ভার্ব ফর্মের কোন ভার্ব ফর্মটা ইউজ করা হয়? 1 না 2 না 3? 2 ইউজ করা হয়, ডাইরেক্ট 2, এখানে কোনো হেল্পিং ভার্ব দরকার হয় না। তাহলে when the police came হয়ে গেল, এটা সিম্পল পাস্ট টেন্স। কেন? এই কাজটা পরে হয়েছিল। কি আছে? এই কাজটা আগে হয়েছিল না, চোরেরা ততক্ষণে পালিয়ে গেছিল, চোরেরা পালিয়ে গেছিল। তাহলে কি the thieves, এখানে সাবজেক্ট কে, কর্তা কে, চোরেরা। ফার্স্টে আমাকে সাবজেক্ট লিখতে হবে, দেখো the thieves, এদিকে ভালো করে লক্ষ্য করো, the thieves, thief হচ্ছে thief। এগুলোর নিয়ম হচ্ছে লাস্টে যখন f আছে আমি যখন প্লুরাল করব thiev হয়ে যায়, সাথে es যুক্ত হয়, সিঙ্গুলার থেকে যখন প্লুরালে যাচ্ছি। the thieves, ieves, the thieves পালিয়ে গেছিল। এটাকে ran away করা যায়, run away মানে পালিয়ে যাওয়া, অত কঠিনে যাচ্ছি না, এক কথায় লিখে দাও left the thieves। এখানে সাথে কি লিখতে হবে? হ্যাড দিতে হবে, মেইন ভার্ব, হেল্পিং ভার্ব, মেইন ভার্বকে সাহায্য করবে হ্যাড হেল্পিং ভার্বটা। তাহলে এখানে আমি হ্যাড পুট করলাম। when the police came the thieves had কি পালিয়ে গেছিল বা ওই জায়গাটা পালিয়ে গেছিল মানে কি জায়গাটা ছেড়ে চলে গেছিল, যত সহজে লেখা যায় the thieves had left। বা এটাকে এরকমও করা যায় the thieves had run away।
রান অ্যাওয়ে মানে পালিয়ে যাওয়া। এবার দেখো এখানে একটা জিনিস বোঝাই, দেখো ভার্ব ফর্ম তো, রান মানে পালানো বা দৌড়ানো, এর সেকেন্ড ফর্ম কি হবে র্যান, থার্ড ফর্ম কিন্তু রানই থেকে যাবে, এটা নিয়ম। তাই এগুলো কিছু কিছু স্পেশাল ভার্বস রয়েছে, এরকম হয়, এগুলো তোমাদেরকে পড়ে পড়েই তোমরা একমাত্র মনে রাখতে পারবে। তাহলে when the police came the thieves, এটা হচ্ছে সাবজেক্ট, এই পারফেক্ট টেন্স হবে এটা, কেননা এটা আগে ঘটে গেছে ঘটনাটা। তাহলে পারফেক্ট টেন্সের নিয়ম কি বলেছে, ফার্স্টে সাবজেক্ট বসবে, তারপরে হেল্পিং ভার্ব হিসেবে হ্যাড বসবে, বসেছে, তারপরে কি বসবে মেইন ভার্বের থার্ড ফর্ম, পালিয়ে গেছিল, এখানে লিভ মানে চলে যাওয়া জায়গাটা ছেড়ে, অর্থাৎ পালিয়ে যাওয়া ওই জায়গাটা ছেড়ে, বা রান অ্যাওয়ে করতে পারি আমি। তাহলে লিভ এর সেকেন্ড ফর্ম কি, লিভের সেকেন্ড ফর্ম হচ্ছে, এটা ভার্বের ফার্স্ট ফর্ম, ভার্বের সেকেন্ড ফর্ম হয় লেফট, LEFT, লেফট, ভার্বের থার্ড ফর্মও তাই হয় লেফট, ঠিক আছে। তাহলে the thieves had left বা run away, run away, ran away, run away, run, ran, run, ভার্বের ফার্স্ট ফর্ম run, সেকেন্ড ফর্ম ran, থার্ড ফর্ম আবার run। তাহলে এই হলো সেন্টেন্স। সেকেন্ড সেন্টেন্সটা বলি, আরেকটু তোমাদের জন্য ক্লিয়ার হবে বিষয়টা, এটা একটু সময় লাগতে পারে, পুরো বিষয়টা লিখবে, যতবার দরকার হয় ভিডিওটাকে রিওয়াইন্ড করে করে দেখবে, তাহলে কিন্তু ব্যাপারটা ক্লিয়ার হবে, আদারওয়াইজ একটা কনফিউশন থেকে যেতে পারে। আচ্ছা, সেকেন্ড সেন্টেন্সটাকে আমরা দেখি ভালো করে, মন দিয়ে দেখো। বলছে রোগীটি মারা যাওয়ার পর ডাক্তারবাবু এসেছিলেন। এখানে কি দুটো ক্রিয়া বা দুটো অতীত দেখানো হচ্ছে? হ্যাঁ, দুটো অতীত রয়েছে। কি, একটা হচ্ছে রোগীটার মারা যাওয়া, এটা একটা অতীত, দ্বিতীয় হচ্ছে ডাক্তারবাবুর আসা, এই একটা অতীত, এই দুটো ঘটনা। আচ্ছা, কোনটা আগে হয়েছিল, ডাক্তারবাবু এসেছিলেন আগে না রোগী মারা গেছিল আগে? রোগী মারা গেছিল আগে, কেন রোগীটি মারা যাওয়ার পর ডাক্তারবাবু এসেছিলেন, আগে রোগী মারা গেছে, পরে ডাক্তারবাবু এসেছেন। তাহলে আমরা ডেফিনেটলি বলতে পারি যে এই পার্টটুকু, অর্থাৎ রোগীটি মারা যাওয়া, এই পার্টটুকুকে আমরা পাস্ট পারফেক্টে করব, আর এই ডাক্তারবাবু এসেছিলেন এই পার্টটাকে আমরা কি করব, সিম্পল পাস্টে করব, কারণ এটা পরে ঘটেছে এই অতীতটা বা এই ঘটনাটা। তাহলে এই বাক্যটাকে আছে রোগীটি মারা যাওয়ার পর ডাক্তারবাবু এসেছিলেন। এবার তোমাদের মনে হতে পারে যে রোগীটি মারা যাওয়ার পর এই জায়গাটাকে আমরা কিভাবে সেন্টেন্সটাকে ট্রান্সলেট করব ইংরেজিতে। বেশ, তোমাদের সুবিধার জন্য তোমরা নিজেরাও মনে মনে এই জিনিসটাকে এভাবে ভেঙে নিতে পারো যে ভেঙে নেবে কিভাবে, রোগীটি মারা গেছিল, মারা যাওয়ার পর ডাক্তারবাবু এসেছিল, তো রোগীটি মারা গেছিল, তারপর এইভাবে লেখো, ভেঙে নাও একটু বাক্যটাকে, সহজ করে নাও, তারপর ডাক্তারবাবু এসেছিলেন, সেম থাকলো এটা, রোগীটি মারা গেছিল তারপর ডাক্তারবাবু এসেছিলেন। এবার দেখো সুবিধা হচ্ছে না, এইটা একটা পূর্ণ সেন্টেন্সের মতো হয়ে গেল, তোমাদের দেখতেও সুবিধা হচ্ছে এবং বুঝতেও সুবিধা হচ্ছে, এইটার নিয়মটা খাটাতে তোমরা সুবিধে একটু পাবে। তাহলে যেহেতু এটা আগে ঘটেছে, মারা গেছিল, এটাকে পারফেক্ট করবো, তারপর ডাক্তারবাবু এসেছিলেন। আচ্ছা, এক্ষেত্রেও আমরা এই যে পাস্ট ইনডেফিনিট যেটাকে করব, অর্থাৎ সিম্পল পাস্ট যেটা করব, সেই অংশটুকুকে, অর্থাৎ ডাক্তারবাবু এসেছিলেন, সেটাকে আমরা আগে নিয়ে নিই, ঠিক আছে। দা, এখানে সাবজেক্টকে এই সিম্পল পাস্ট টেন্স যে আমরা করব, যেহেতু এটা পরে ঘটেছে, তাহলে এখানে সাবজেক্টকে ডাক্তারবাবু, তাহলে দা ডক্টর, বেশ, এসেছিলেন, সিম্পল পাস্টে কি হয়, কোনো হেল্পিং ভার্ব লাগে? লাগে না, জাস্ট ভার্বের সেকেন্ড ফর্ম আমরা ইউজ করি। আসা মানে কি, কাম, এর সেকেন্ড ফর্ম কি হয়, কেম, দ্য ডক্টর কেম। কি, ডাক্তারবাবু কখন এসেছিলেন, রোগীটা মারা যাওয়ার পর। আচ্ছা, এই পর কথাটাকে আমি ছেড়ে রাখছি, এটাকে পরে বসাবো, এই জায়গায় গ্যাপ রাখলাম একটা, ডক্টর কেম, ডাক্তারবাবু এসেছিলেন, তারপরে আছে কি রোগীটি মারা যাওয়ার পর, মানে রোগীটি মারা গেছিল, এটাকে আমরা সহজ করে নিলাম এভাবে, দ্য পেশেন্ট, দেখো পাস্ট, এখানে পারফেক্ট ইউজ করবো আমরা, পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট, কেন, এটা আগে ঘটেছে বলে। পাস্ট পারফেক্ট টেন্সের সেন্টেন্স স্ট্রাকচার কি, সাবজেক্ট লিখবো আগে, অর্থাৎ রোগীটি, অর্থাৎ দ্য পেশেন্ট, এটা হচ্ছে আমাদের সাবজেক্ট, দ্য পেশেন্ট। কি, তারপরে আমরা হেল্পিং ভার্ব হিসেবে হ্যাড কে নিতেই হবে, নিলাম হ্যাড কে, দ্য পেশেন্ট হ্যাড, মেইন ভার্বের থার্ড ফর্ম, মেইন ভার্বটা কি, মারা গেছিল, মারা যাওয়ার ইংরেজি কি, ডাই, ডাইটা হচ্ছে ফার্স্ট ফর্ম, ডাই, সেকেন্ড ফর্ম কি, ডায়েট, থার্ড ফর্মটাও তাই, ডায়েট, মারা গেছিল, তাহলে দ্য পেশেন্ট হ্যাড ডাইড। তাহলে দেখো এই দুটো পার্ট আমাদের কমপ্লিট হলো, ডাক্তারবাবু এসেছিলেন, দ্য ডক্টর কেম,
এটাকে আমরা পাস্ট ইনডেফিনিটে করতে বাধ্য, কারণ এই কাজটা পরে ঘটেছে। আর রোগীটি মারা গেছিল, অর্থাৎ দ্য পেশেন্ট, এটা যেহেতু আগে ঘটেছে, এটাকেও কিন্তু আমরা করতে পারি। দেখো সেন্টেন্সটা দেখে মনে হচ্ছে পাস্ট ইনডেফিনিটের মতোই তো সেন্টেন্সটা, কিন্তু যেহেতু দুটো অতীত আছে এবং এটা আগে ঘটেছে, তাই জন্য এটাকে আমরা পাস্ট পারফেক্টে করতে বাধ্য। দ্য পেশেন্ট হচ্ছে সাবজেক্ট, এরপরে আমরা হ্যাড হেল্পিং ভার্ব বসালাম, আর মেইন ভার্বের থার্ড ফর্ম ডাইড আমরা লিখলাম। এবার এখানে কি পূর্ণ হয়নি তো, রোগীটি মারা গেছিল তারপর ডাক্তারবাবু এসেছিলেন, দ্য ডক্টর কেম আফটার দ্য পেশেন্ট ডাইড। দেখো এখানে আমরা আফটার ব্যবহার করলাম। এবার পূর্ণ হচ্ছে সেন্টেন্সটা, দ্য ডক্টর কেম, ডাক্তারবাবু এসেছিলেন কখন, আফটার, পরে, কিসের পরে, দ্য পেশেন্ট হ্যাড ডাইড, রোগীটি মারা গেছিল তারপরে। দেখো আফটারটা দেওয়াতে সেন্টেন্সটা পূর্ণ হলো। এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্সের বেসিক জায়গা। খুব মন দিয়ে পড়বে এই জায়গাটা, মন দিয়ে ভিডিওটা শুনবে এবং যা যা এখানে লিখলাম সবকিছু নিজেদের নোট খাতায় নোট করবে। এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ভুল করে কখনো শুধু পাস্ট পারফেক্ট টেন্স মানে এইটুকুই ভেবে বসে থাকলে কিন্তু একেবারে ভুল। সাথে সিম্পল পাস্টটাকেও পুট করতে হবে সেন্টেন্সে, আদারওয়াইজ সেন্টেন্স পুরোপুরি ভুল। এই জায়গাটা খুব সুন্দর করে মাথায় রাখবে এবং পরিষ্কার করে নোট করে নাও এই জায়গাটাকে। এবারে আমি তোমাদের পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা বোঝাবো, খুব মন দিয়ে বুঝবে। এর সাথে পাস্ট পারফেক্টের পুরোটাই মিল, শুধু মাঝখানে ঢুকে গেছে কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এই জায়গাটাই শুধু তোমাদের বুঝতে হবে, বাকিটা পুরোটাই এক। দেখো এখানেও কি, এই জায়গাটা ফার্স্টে দেখো, এখানে কি বলেছে, অতীতে একটি ঘটনা ঘটার আগে আরেকটি কাজ আরম্ভ হয়ে তখনও চলেছিল। এরূপ বোঝালে যে কাজটি চলেছিল মানে কন্টিনিউয়াসলি চলেছিল, তার ক্ষেত্রে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। অন্যটি কি হয়, সিম্পল পাস্ট হয়। এবার এখানে একটা ছোট্ট ছবির মতো, একটা ডায়াগ্রামের মতো রয়েছে। দেখো ধরো পাস্ট, এই পুরো টাইমটা পাস্টে রয়েছে, এটা একটা টাইম হিসেবে বোঝানো হচ্ছে। এটা পাস্টে অর্থাৎ অতীতে কি হচ্ছে, এই ধরো একটা কাজ 1 নম্বর, আরেকটা কাজ 2 নম্বর নাম দিয়েছি। ধরো 1 নম্বর কাজটা, অর্থাৎ ধরো কেউ একটা পড়ছে, এই পড়া কাজটা বা 1 নম্বর কাজটা শুরু হলো এইখানে, শুরু হয়ে রানিং চলছে, পড়াটা চলছে। কতক্ষণ পর্যন্ত চলছে, যতক্ষণ পর্যন্ত না এই 2 নম্বর কাজটা শুরু হলো। যেই না 2 নম্বর কাজটা শুরু হলো, এই 1 নম্বর কাজটা এসে ঠিক এখানটায় শেষ হয়ে গেল। কি হলো, এক শুরু হলো, শুরু হয়ে রানিং চললো, বা পড়া কাজটা শুরু হলো, শুরু হয়ে রানিং চললো। কতক্ষণ, যতক্ষণ না 2 নম্বর, বা ধরো 2 নম্বর কাজটা ধরো খাওয়া, এই খাওয়ার কাজটা না শুরু হলো। অর্থাৎ এখানে তাহলে পারফেক্ট কন্টিনিউয়াস কি করে হলো, কি যুক্তিতে আমরা আগে দেখেছিলাম পারফেক্ট কি হয়, একটা শুরু হয় আগে, তা অতীতে একটা কাজ শুরু হলো, তার আরো আগে আরেকটা কাজ শুরু হয়েছিল। এই দুটোকে বোঝানোর জন্য যেটা বেশি আগে শুরু হয়েছিল সেটা পারফেক্টে যায়, পাস্ট পারফেক্টে, যেটা পরে সেটাকে আমরা পাস্ট ইনডেফিনিট বা সিম্পল পাস্ট দিয়ে বোঝাই। এখানেও তাই, আগে শুরু হয়েছে তারপরে রানিং চলেছে বলে এটাকে আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস দিয়ে বোঝাবো, যেটা একটু পরে শুরু হলো সেটাকে আমরা সিম্পল পাস্ট দিয়ে বোঝাবো। এই দেখো এখানে একটা খুব ইম্পর্টেন্ট বিষয়, সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্টের মতো, পারফেক্ট কন্টিনিউয়াসের মতোই এখানে হ্যাড হ্যাভ বিন যেমন ইউজ হতো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে, এখানে আমরা ইউজ করব হ্যাড বিন, মানে হ্যাভ বা হ্যাজ এর ফার্স্ট ফর্ম হচ্ছে হ্যাড, এখানে হ্যাড বিন ইউজ করব আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে হেল্পিং ভার্ব হিসেবে। আর কন্টিনিউয়াস যেহেতু, সেজন্য মেইন ভার্বের ফার্স্ট ফর্ম থাকবে, সাথে আইএনজি যোগ করতে হবে। এবারে একটা বাক্য, একটা বাংলা বাক্যকে আমি কি বলেছিলাম, এই ছকে যদি একটা যে কোনো বাংলা বাক্য ফেলে দিই, আমরা পেয়ে যাবো কি, একটা পরিপূর্ণ ইংলিশ সেন্টেন্স। তাহলে দেখি এই বাক্যটাকে কিভাবে আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস কেন বলবো এই বাক্যটাকে, এবং এটাকে ইংরেজিতে ট্রান্সলেট করলে কি হবে। দেখো এখানে মা বাড়ি পৌঁছানোর আগে ছেলে মেয়েরা খেলছিল, বাক্যটাকে একটু সরল করি, ঠিক আছে। মা বাড়ি পৌঁছেছিল, আর পরের অংশটা হয় এরকম, তার আগে, তার আগে, এটাকে আমি ডটেড করে দিলাম, মানে সেম, তার আগে ছেলে মেয়েরা খেলছিল। তাহলে এখানে দেখো দুটো কাজ, দুটো অতীত রয়েছে, একটা হচ্ছে মা বাড়ি পৌঁছেছিল, আর একটা হচ্ছে ছেলে মেয়েরা খেলছিল, রানিং চলছিল কাজটা। তাহলে এই যে ছেলে মেয়েদের খেলাটা, এটাকে যদি 1 নাম্বার কাজ ধরি, এটা এক সময় শুরু হয়েছিল সকালবেলায়, তারপরে খেলার কাজটা তারা কন্টিনিউ করছিল ছেলে মেয়েরা,
কতক্ষণ? যতক্ষণ না মা বাড়ি পৌঁছলো, অর্থাৎ মায়ের বাড়ি পৌঁছানোটাই 2 নম্বর কাজ। এবারে এটাকে আমরা সুন্দর করে কনভার্ট করবো কিসে? না ইংলিশ সেন্টেন্সে। তাহলে পারফেক্ট কন্টিনিউয়াস কোনটা হবে? এই খেলছিল, কারণ এটা আগে হচ্ছিল এবং কন্টিনিউ হচ্ছিল, তাহলে এটাকে আমি করব কি, এখানে সাবজেক্ট কে? ছেলে মেয়েরা খেলছিল, অর্থাৎ ছেলে মেয়েরা সাবজেক্ট, অর্থাৎ দ্য চিলড্রেন হলো সাবজেক্ট। নেক্সট কি আসবে? হ্যাড বিন লিখতেই হবে, হ্যাড বিন লিখলাম, হয়ে গেল হেল্পিং ভার্ব এটা আমার। আচ্ছা, মেইন ভার্বের ফার্স্ট ফর্ম খেলছিল, এটা এসছে কিসের থেকে? খেলার থেকে এসছে না? তাহলে খেলা ইংরেজি কি? প্লে। প্লে লিখলাম, প্লের সাথে আইএনজি যোগ করতেই হবে, কেন? এখানে কন্টিনিউয়াস আছে তার জন্য। প্লেইং হয়ে গেল, প্লেইং কি? এবারে বাকি পার্টটা কি আছে সেন্টেন্সে, যেটা সিম্পল পাস্টে হবে, সেটা হচ্ছে মা বাড়ি পৌঁছেছিল। এটা কেন সিম্পল পাস্ট? আবার বলছি এটা পরে ঘটেছিল বলে। তাহলে মা বাড়ি পৌঁছেছিল, এখানে আমি ফাঁকা রাখছি, এখানে যেটা প্রিপোজিশনটা হবে সেটা পরে বলছি। মা বাড়ি পৌঁছেছিল, তাহলে দ্য মাদার পৌঁছেছিল, সিম্পল পাস্টে কি? সাবজেক্ট প্লাস ভার্বের সেকেন্ড ফর্ম প্লাস অবজেক্ট। দ্য মাদার সেকেন্ড ফর্ম, পৌঁছানো কি? রিচ, মানে রিচ, এটা ফার্স্ট ফর্ম যদি হয়, সেকেন্ড ফর্ম কি? রিচড, ইডি যুক্ত হবে, রিচড হোম, দ্য মাদার রিচড হোম। তাহলে এখানে কি হবে? দ্য চিলড্রেন হ্যাড বিন প্লেইং, কতক্ষণ, মানে কখন পর্যন্ত? এর আগে পর্যন্ত, মায়ের বাড়ি পৌঁছানোর আগে পর্যন্ত, বিফোর দ্য মাদার রিচড হোম। দ্য চিলড্রেন হ্যাড বিন প্লেইং, এটা হয়ে গেল আমার পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর স্ট্রাকচার, আর এটা হয়ে গেল আমার সিম্পল পাস্ট এর স্ট্রাকচার, যেটা এখানে বলা রয়েছে, দ্য মাদার রিচড হোম। এটার সাথে একবার মিলিয়ে নাও। অতীতে একটি ঘটনা ঘটার আগে, এই ঘটনা ঘটার আগে, যে দ্য মাদার রিচড হোম, অর্থাৎ মায়ের বাড়ি পৌঁছানোর আগে একটি কাজ আরম্ভ হয়ে, অর্থাৎ এই চিলড্রেন বা শিশুদের বা ছেলে মেয়েদের খেলার কাজটা শুরু হয়ে তখনও চলেছিল। কখন? যতক্ষণ পর্যন্ত না মা পৌঁছলেন, তখনও চলেছিল। এরূপ বোঝালে যে কাজটি চলেছিল, অর্থাৎ এই যে চিলড্রেনদের বা ছেলে মেয়েদের খেলাধুলো, এই যে কাজটা চলেছিল, তার ক্ষেত্রে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করা হয়। দেখো এখানে আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা ব্যবহার করেছি। আর অন্যটি সিম্পল পাস্ট হয়, অর্থাৎ অন্যটি মানে যে কাজটা পরে হলো, শুরু হলো বা পরে ঘটলো কাজটা, সেটা হচ্ছে কি? মায়ের বাড়ি পৌঁছানো, দ্য মাদার রিচড হোম। এটার ক্ষেত্রে আমরা সিম্পল পাস্ট টেন্স ব্যবহার করলাম। তাহলে এই হলো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আমি তোমাদের পুরো পাস্ট টেন্সটা কমপ্লিট করলাম। এগুলো পুরোটা সুন্দর করে নোট করো নিজেদের ফেয়ার খাতায়, এবং বাড়িতে এই গঠন প্রকৃতিগুলো বারবার করে লেখো, এই ছকগুলো বারবার লেখো। লিখতে লিখতেই এগুলো মুখস্থ হবে, এবং এই যে লেখা এগুলোকে বোঝার চেষ্টা করো কনসেপচুয়াল উদাহরণের সাথে মিলিয়ে। তো আজকের মতো এই পর্যন্ত। পরের ভিডিওতে আমি ফিউচার টেন্স করাবো। থ্যাংক ইউ।